আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার গত ভিডিও যেটা করেছিলাম সেটাতে দেখিয়েছি আপনাদেরকে রাদারফোর্ড পরমাণু মডেল, সেটি কিভাবে খুব সহজে আয়ত্তে রাখা যায় বা মনে রাখা যায় সেই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। আপনাদের কিছু টেকনিক দেখিয়েছিলাম, হয়তো অনেকে দেখেছেন বা অনেকে দেখতে পারেন নাই। যদি না দেখে থাকেন এখনও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিচ্ছি। আজকে যেটা দিলাম আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বোর পরমাণু মডেল এবং ইহার সীমাবদ্ধতা। কিভাবে এটা খুব সহজে মনে রাখা যায় আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওটি সেভাবে শেয়ার করার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের টপিক। তো আমি শুরু করছি। বিজ্ঞানী নিলস বোর 1913 সালে নিলস বোর 1913 সালে তার পরমাণু মডেলটি প্রস্তাব করেছিলেন। এটা রাদারফোর্ড পরমাণু মডেলে যে সমস্যাগুলো দেখা দিয়েছিল, যে ত্রুটিগুলো ছিল, সেই অসুবিধাগুলো দূরীকরণার্থেই বিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেলটি প্রস্তাব করেন। তার মডেলের যে স্বীকার্যগুলো আছে, প্রথম স্বীকার্য যেটা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে ডায়াগ্রাম করে জাস্ট মনে রাখার টেকনিকগুলো দেখাই দিচ্ছি, সেভাবে আপনারা একটু চর্চা করবেন, তাহলে খুব সহজে ধরতে পারবেন জিনিসটা। এখানে আমি দেখাচ্ছি একটি পরমাণুতে নির্দিষ্ট শক্তি সম্পন্ন কিছু অরবিট, অরবিট বলা হয়, শক্তি স্তর বলা হয়, অথবা এটাকে কোয়ান্টাম স্তর বলা হয়। কোয়ান্টাম স্তর, এই যে নিউক্লিয়াসের চারিদিকে, পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে যে বৃত্তাকার কক্ষপথগুলো আছে সেগুলোকে অরবিট বলা হয় অথবা শক্তি স্তর বলা হয়। তাহলে পরমাণুতে নির্দিষ্ট শক্তি সম্পন্ন কিছু অরবিট থাকে। এই অরবিটগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা অরবিটগুলোকে প্রকাশ করা হয়, অর্থাৎ প্রথমটা n = 1, n = 2 এবং n = 3, অর্থাৎ n এর মান 1, 2, 3 ইত্যাদি এটা হতে পারে। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথ থাকে, এগুলোকে অরবিট বলা হয়। অর্থাৎ নিলস বোর প্রথম যে কথাটা বলেছেন, এবং এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানের উপর নির্ভর করে। n এর মান হচ্ছে 1, 2, 3, 4। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো n এর মান যতই বাড়বে শক্তি স্তরের অরবিট বা শক্তি স্তরের যে শক্তি বাড়বে। n এর মান যত বাড়বে, n এর মান বাড়ার সাথে সাথে n এর মান বাড়লে শক্তি বাড়বে অরবিটের, বা যে কোয়ান্টাম স্তর বলেন, শক্তি স্তর বলেন, তার শক্তিও বাড়বে। অর্থাৎ n = 1 এর থেকে 2 এর মান শক্তি বেশি, 2 এর থেকে 3 এর শক্তি বেশি। অর্থাৎ নিউক্লিয়াস থেকে অরবিটালগুলো যতই বাইরের দিকে যাবে, ওই অরবিটগুলো বাইরে যত দূরে থাকবে এটা বেশি শক্তি সম্পন্ন হবে, এই কথাটা বলা হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে পরমাণুতে কিছু নির্দিষ্ট শক্তি সম্পন্ন অরবিট থাকে, এগুলো প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভরশীল, এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বাড়বে অরবিটের শক্তি তত বেশি হবে। 2 নাম্বার স্বীকার্য হচ্ছে এই যে
আবারও দেখাই, অরবিটগুলো এভাবে সজ্জিত থাকে। এই অরবিটগুলোতে যে ইলেকট্রনগুলো থাকে, এই যে একটা ইলেকট্রন যদি এখানে থাকে, এই যদি এইটাতে আসে, এই উচ্চ শক্তির অরবিটালে আসতে পারে, আবার উচ্চ শক্তির অরবিটাল থেকে নিম্ন শক্তির অরবিটালেও যেতে পারে আর কি, ধাপান্তরিত হতে পারে। এই যে ধাপান্তর, এটা হচ্ছে যে ধাপান্তর বলে। ধাপান্তর মানে হলো এখানে, এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে এখানে যেতে পারে। এই সময়ে সে করে, সে এটা জাম্প দেয়, অর্থাৎ জাম্প দেওয়ার অর্থ কি, লম্প বলি আর কি আমরা, লম্প, লাভ দিয়ে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায়। এই যে তখন যখন ইলেকট্রন কোয়ান্টাম স্তর নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, n = 1 এ যায়, 2 তে যায়, তখন সে শক্তি এটাতে যখন আসবে তখন শক্তি শোষণ করবে, অর্থাৎ নিম্ন শক্তির থেকে উচ্চ শক্তিতে আসলে শক্তি শোষণ করবে, আর উচ্চ শক্তির থেকে নিম্ন শক্তিতে যখন যাবে শক্তি বিকিরণ করবে। তাহলে আমরা জানলাম পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রনগুলো এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে জাম্প দিবে বা লাফ দিয়ে যাবে। এখন নিম্ন শক্তির থেকে উচ্চ শক্তিতে গেলে শক্তি শোষণ করে, আবার উচ্চ শক্তির থেকে নিম্ন শক্তির অরবিটে যখন যাবে তখন শক্তি বিকিরণ করবে। অর্থাৎ এই যে শক্তির বিকিরণটা হয়, এটা একটা নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি বলা হয় এটাকে, কোয়ান্টাম শক্তি। কোয়ান্টাম স্তরে তো এটা, কোয়ান্টাম স্তর যেহেতু বলছি, কোয়ান্টাম শক্তি এটাকে নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি হিসাবে আমরা বলতে পারি। তাহলে আমরা জানলাম পরমাণু যখন ইলেকট্রন যখন এক শক্তি থেকে অন্য শক্তি স্তরে যাবে তখন নির্দিষ্ট কোয়ান্টাম শক্তির শোষণ করবে, আর যখন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির অরবিটে যাবে তখন সে নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি বিকিরণ করবে। এখন এই যে শক্তির একটা পরিবর্তন হলো, উচ্চ শক্তি নিম্ন শক্তি, এটাকে আমরা দেখাতে পারি ডেল্টা এ ই। মানে শক্তির পরিবর্তন, এটা হচ্ছে E2 - E1, অর্থাৎ E1 E2 হচ্ছে, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর, এটা প্রথম শক্তি স্তরের শক্তি, কোয়ান্টাম শক্তি। তাহলে শক্তির পরিবর্তনটা আমরা এভাবে দেখাতে পারি। এটাকে আবার h নিউ লেখা যায়। এখানে আমরা যে h নিউ লিখলাম, এটার এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটাকে প্লাঙ্কের ধ্রুবক বলা হয়, এবং এর মান হলো 6.62 × 10⁻27 আর্ক সেকেন্ড, আর্ক সেকেন্ড। এইচ এর মান পেলাম। তা আর এখানে যে নিউটা বলা হয়েছে, সেই নিউটা হচ্ছে এটাকে বলা হয় কোয়ান্টাম শক্তি। যে কোয়ান্টাম শক্তির কথা বলেছিলাম আমরা, এই যে নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি বলেছি, এই কোয়ান্টাম শক্তির ফ্রিকোয়েন্সি, এটা কোয়ান্টাম শক্তির ফ্রিকোয়েন্সি, এটাকে কোয়ান্টাম শক্তির ফ্রিকোয়েন্সি বলা হয়। তাহলে আমরা দ্বিতীয়টা কি পেলাম, যে পরমাণুর ইলেকট্রন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিতে ধাপান্তর হতে পারে, আবার উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির অরবিটেও ধাপান্তর হতে পারে। সেক্ষেত্রে যখন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিতে ধাপান্তরিত নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি শোষণ করে, আর উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে যখন সে ধাপান্তরিত হয় অরবিটে আর কি, সেক্ষেত্রে নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি বিকিরণ করে। আচ্ছা, এরপরে 3 নম্বর যেটা বলা হয়েছে, সেখানে একটা ইলেকট্রন যখন ঘুরে আর কি, ওই যেটা দেখালাম যে ইলেকট্রন যখন ঘূর্ণায়মান নির্দিষ্ট শক্তি স্তরে, একটা শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ,
একটা নির্দিষ্ট মানের হয়। অর্থাৎ এই শক্তি স্তরের ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের জন্য, এটা একটা ইলেকট্রন, এটার কৌণিক ভরবেগ হবে নির্দিষ্ট, কৌণিক ভরবেগ আমি দেখাচ্ছি, কৌণিক ভরবেগ নির্দিষ্ট মানের হবে এবং এটা এন এইচ বাই টোয়াইস পাই এত এর সরল গুণিতক হয়। জিনিসটার সূত্রটা হচ্ছে এরকম, এম ভি আর সমান এন এইচ বাই টোয়াইস পাই। এম ভি আর হলো যে কৌণিক ভরবেগ, এটা হলো কৌণিক ভরবেগ, এম ভি আর কৌণিক ভরবেগ, আর এন এইচ বাই টোয়াইস পাই এটা হচ্ছে, এনটা হলো কোয়ান্টাম সংখ্যা, এটার সরল গুণিতক। কৌণিক ভরবেগ হচ্ছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে এই এইচ বাই টোয়াইস নিউ এর সরল গুণিতক, এইটা এমবিআর এর মানটা আমরা এইটার মাধ্যমে প্রকাশ করতে পারি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই যে কৌণিক ভরবেগের মানটা নির্দিষ্ট থাকে, এটা একটা নির্দিষ্ট মান থাকবে, এটার জন্য এই শক্তি স্তরের জন্য একটা থাকবে, এই শক্তি স্তরের জন্য আরেকটা মান থাকবে, নির্দিষ্ট থাকবে কৌণিক ভরবেগ। তাহলে আমরা জানলাম যে এই যে এম ভি আর, এমটা কি? এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভিটা ইলেকট্রনের বেগ, আর হচ্ছে এই যে কক্ষপথ দেখালাম, কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ রেডিয়াস আর কি, কক্ষপথের ব্যাসার্ধ। এইচ তো আগে বলেছি, প্লাঙ্কের ধ্রুবক, আর হচ্ছে এইচ, এন তো প্রধান কোয়ান্টাম সংখ্যা আগে বলা হয়েছে আর কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমরা জানলাম কি এম, এন প্রধান কোয়ান্টাম সংখ্যা, এম ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর কক্ষপথের ব্যাসার্ধ, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখানে তাহলে আমরা কি বুঝলাম? নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ একটি নির্দিষ্ট মানের হয়। অর্থাৎ এন এর মান যদি 1 হয় তাহলে এম বি আর সমান পাবো এইচ বাই টোয়াইস পাই, একটা নির্দিষ্ট মান পাইছি কৌণিক ভরবেগ। আবার এন এর মান যদি 2 হয়, এম বি আর 2h বাই টোয়াইস পাই, তো এন সমান 3 হলে 3h বাই টোয়াইস পাই। এইভাবে যত বাড়বে এন এর মান, তাহলে একটা নির্দিষ্ট মান পাচ্ছি। অর্থাৎ ঘূর্ণায়মান একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, নির্দিষ্ট অরবিট বা শক্তি স্তরে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট মানের হবে, এবং সেটা এইচ বাই টোয়াইস পাই এর সরল গুণিতক আর কি। তাহলে আমরা বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলো জানলাম। আপনারা এভাবেই আয়ত্ত করার চেষ্টা করুন আমার ভিডিওটি ফলো করে, তাহলে খুব সহজেই মনে রাখতে পারবেন। এরপরে যেটা রয়েছে যে ত্রুটি বা সীমাবদ্ধতা, ত্রুটিও বলতে পারেন, সীমাবদ্ধতা বা ত্রুটি। সেখানে সীমাবদ্ধতার মধ্যে আমরা কি কি সীমাবদ্ধতা আছে সেটা একটু দেখি। এখানে একটা জিনিস আছে, আগে যে কথাটা বলেছিলাম, তাহলে 1 নাম্বার সীমাবদ্ধতা হলো এখানে যে কথাটা বলা হয়েছে, আবার দেখাচ্ছি, এই যে ইলেকট্রন, যে ইলেকট্রনের বিষয়ে বলা হয়েছে যে শক্তি, যখন ইলেকট্রন উচ্চ শক্তির থেকে নিম্ন শক্তির অরবিটালে স্থানান্তরিত হয় তখন কি করে? শক্তি বিকিরণ করে বলেছি, কিন্তু কিভাবে শক্তি বিকিরণ করে সেই ব্যাখ্যাটা বোরের পরমাণু মডেলে দেওয়া হয় নাই। আমি আবার বলছি, পরমাণুর নির্দিষ্ট কক্ষপথে একটা কক্ষপথ থেকে উচ্চ শক্তির অরবিট বা কক্ষপথ বা শক্তি স্তর থেকে নিম্ন শক্তির অরবিটে বা কক্ষপথে যখন ইলেকট্রন জাম্পে বা প্রবেশ করে তখন শক্তি বিকিরণ করে। এই বিকিরণটা কিভাবে করে সে ব্যাখ্যাটা
দেয়া হয়নি। বোরের পরমাণু মডেলে এই ব্যাখ্যাটা দেয়া হয় নাই। আবার দ্বিতীয় নাম্বার হচ্ছে বোরের পরমাণু মডেলটা হাইড্রোজেন পরমাণুর জন্য শুধু প্রযোজ্য। হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে 1, একটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের। এই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বোরের পরমাণু মডেলটা প্রযোজ্য, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে যেটা অর্থাৎ এখানে যে হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন বিশিষ্ট প্রযোজ্য বলতে এইটা বুঝাচ্ছি যে হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালী ব্যাখ্যা করতে পারে, অর্থাৎ একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী বোর পরমাণু মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী যে বোর পরমাণু মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব নয়। এটা হচ্ছে 2 নাম্বার ত্রুটি। 3 নাম্বারে যেটা আছে, এই যে আমরা বর্ণালীর কথা বললাম, উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী মিটার বলি আমরা, বর্ণালী মিটার। এই যন্ত্রের সাহায্যে যখন আমরা একটা বর্ণালীকে বিশ্লেষণ করতে যাই, তখন দেখা যায় এই যে এটা যদি একটা বর্ণালী রেখা ধরি আমি, এই রেখার মধ্যে অনেক সময় এরকম ছোট ছোট আরো রেখা থাকে, সূক্ষ্ম রেখা। এটা হইলো যে এগুলো হচ্ছে যে সূক্ষ্ম বর্ণালী রেখা। এই যে সূক্ষ্ম বর্ণালী রেখা এখানে থাকে, এই যে বর্ণালীটার মধ্যে পরমাণুর যে বর্ণালী সৃষ্টি হয়, সেই বর্ণালীটার মধ্যে যে আরো সূক্ষ্ম বর্ণালী রেখাগুলো আছে, এই রেখার উৎপত্তিটা কিভাবে হয় সেই বিষয়েও কোনো ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারে না। উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী মিটারের সাহায্যে যেটা বর্ণালী রেখা পাওয়া যায়, সেই বর্ণালী রেখার মধ্যে দেখা যায় যে অতি সূক্ষ্ম বর্ণালী রেখা দেখা যায়। তো ওই যে সূক্ষ্ম বর্ণালী রেখাগুলোর উৎপত্তি কিভাবে ঘটে, বোর পরমাণু মডেল এই ব্যাখ্যা দিতে পারে না। 4 নাম্বারে যেটা আছে, এখানে বোর পরমাণু মডেল যেটা আলোচনা করেছি আমি, সেখানে হাইজেনবার্গের একটা অনিশ্চয়তা নীতি আছে। সেই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা বোর পরমাণু মডেলের ক্ষেত্রে এটা মানে প্রযোজ্য হয় না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা হচ্ছে যে ইলেকট্রনের ন্যায় অতি ক্ষুদ্র ইলেকট্রনের, এই যে ইলেকট্রন, এটা অতি ক্ষুদ্র একটা কণা বলি, এটা যে ভরবেগ এবং অবস্থান, আমি লিখি অবস্থান এবং ভরবেগ, এই দুটো জিনিস, এটা এবং এটা, এই একসাথে নির্ণয় করা সম্ভব নয়। এটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কিন্তু বোর মডেলে এটা প্রযোজ্য হয় না। বোর মডেলের ক্ষেত্রে, অর্থাৎ যে স্বীকার্যগুলো বোর মডেলে বলা হয়েছে, সেক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। অর্থাৎ বোর মডেলে যে স্বীকার্য বলা হয়েছে, সেক্ষেত্রে বোর কিন্তু এটা সমর্থন করে যে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব। সোজা কথা হলো, ইলেকট্রনের উন্নত অতি ক্ষুদ্র কণার অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব। এটা হলো বোর মডেলের কথা। কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে যে ইলেকট্রনের মতো অতি ক্ষুদ্র কণার অবস্থান ও ভরবেগ একসাথে নির্ণয় করা সম্ভব নয়। 5 নম্বর যেটা আছে, এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে জিমেন
প্রভাব, আর একটা হচ্ছে স্টার্ক প্রভাব। আমরা এই বিষয়ের উপরে এখন আলোচনা করছি না, শুধু এই কথাটা বলছি যে এই দুইটা প্রভাব বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। জিমেন প্রভাব এবং স্টার্ক প্রভাব, এই দুইটা প্রভাব বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে ব্যর্থ। তো সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের আরও ভালোভাবে বোঝানোর জন্য। তবে আমি চেষ্টা করেছি এখানে যে আপনারা যাতে সংক্ষেপে কীভাবে বুঝতে পারেন, জিনিসটা ধরতে পারেন বা মুখস্থ মনে রাখতে পারেন, সেই বিষয়ে আমি অনেক আলোচনা করেছি। তো আপনারা আজকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।